এখানে দুইজনেরই তো দোষ আছে, ছেলেটার চাইতে ছেলেটার ফ্যামিলির দোষ বেশি। ওর ফ্যামিলি আমার মনে হয় ওকে পুশ করছে। হঠাৎ করে যে কি হইলো এক বছর, আমার মনে হয় ওকে কেউ জাদু করছে। একটা মানুষ কতজনের কাছে ভিকটিম হতে পারে। শুনেন, কন্ট্রোভার্সি হলে ভাইরাল হয়, এটা সত্যি। আমার জন্য নীলার জনপ্রিয়তা কমে যাইতেই পারে। আমার ওই ফেমের প্রয়োজন নেই, আমি কাজ করতেছি, টাকা পাচ্ছি, চলতেছে আমি আমার শপিং করতে পারতেছি ঠিকঠাক। যে নেগেটিভিটিতে ভিউ বেশি হয় তাই আমি নেগেটিভিটি করবো। ওনার এক্স হাজবেন্ড যে নাটক করতে, এটা আমি জানি। তুমি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে কি বলে বসলা? অনেক মজার মজার জায়গায় গিয়ে ঘুরছি, নীলয় জানেও না আমরা কি কি করছি। সামিরা খান, মাহি আপু, তো সবার সাথে আমার ভালো সম্পর্ক, সবাই আমার ফ্রেন্ডের মতোই। নীলয় আর হিমি সত্যি কথা বলতে শুধু আমার কেন, সবার ক্ষেত্রেই ওদের দুজন কি মানায় বেশি। কোনো ধরনের ও পার্টিতে যায় না, এটা কোনো আড্ডায় যায় না, ও বাসায় চলে আসে ডিরেক্ট। দেন অনেক কিছু মাঝখানে স্পেশাল ডেট কখনো ভুলে না। তোমার মধ্যে ও কি সবচেয়ে পছন্দ করে? নীলয় কখনো তোমাকে অ্যাক্টিং করতে বলে না? কেন, আমার মিডিয়াটা হচ্ছে আমি নিজে কন্ট্রোল করি, হ্যাঁ, কিন্তু কিছু মিডিয়া আছে নিজে কন্ট্রোল করা সম্ভব না। নীলের এই বউটা সুন্দর না, মানুষ আমাকে নিয়ে জেলাস ফিল করে, আমি কেন বউ, কেন আমি ওর বউ। আগে ক্রিয়েট করতো দর্শকরা, এখন ক্রিয়েট করে জার্নালিস্ট। এখানে এই টপিক নিয়ে যে কথা বলতেছে ভিউ হচ্ছে। বিং আ উইমেন, তোমার এটাতে কি পয়েন্ট অফ ভিউ? শুনেন, প্রেম হইতেই পারে, ওকে, 50 বছরের সাথে প্রেম হইতেই পারে, কিন্তু এই মুহূর্তে আমি যতটুকু সোশ্যাল মিডিয়াতে, ভাই আমিও মানুষ, হ্যাঁ, আমিও সবার মতোই টুকটাক জিনিসপত্র দেখি, সবার মতো আমিও আসলে দেখি। তো সেখানে দেখলাম যেটা, এখানে দুইজনেরই তো দোষ আছে, তাই না? এখন আমার মনে হয় ছেলেটার চাইতে ছেলেটার ফ্যামিলির দোষ বেশি। ছেলেটা বয়স কটুক ছিল যখন এগুলো শুরু, 16-17 বছর একটা ছেলে কিছুই বুঝে না। আর এমন অনেককে দেখেছি যে খুব ক্রিঞ্জ কন্টেন্ট থেকে কিন্তু অনেক বড় জায়গায় চলে গেছে, হঠাৎ করে খুব ক্লাসিক কন্টেন্ট চলে আসছে, তাদের কন্টেন্ট দেখার পর আপনি অবাক হয়ে যাচ্ছেন এই ছেলে এরকম ছিল। সো ও কিন্তু এই পজিশনে যাইতে পারতো, বাট ওর ফ্যামিলি আমার মনে হয় ওকে পুশ করছে। টাকা পয়সার লোভ ছিল, যে কোনো কিছুতে ওকে পুশ করে এমন একটা সিচুয়েশনে নিয়ে আসছে, এখন ও বের হইতে পারতেছে না ওখান থেকে। এখন আমি জানি না আপু কেন ওকে আটকায় রাখছে, হয়তো বা ভালোবাসা বেশি, আমি জানি না এটা নিয়ে। এখন প্রেম হইতেই পারে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষের, তোমাদের মধ্যে ভাই প্রেম, তোমাদের মধ্যে মারামারি, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি, এই সাংবাদিক ডেকে এনে সাংবাদিকের কাছে লাইভ করা, সাংবাদিকের কাছে বিচার দেওয়া, সাংবাদিককে দিয়ে আনানো, এগুলো কি? এগুলো তো খুব লেম বিষয় ভাই। নিজের পার্সোনাল প্রবলেম কখনো বাইরের মানুষ সলভ করতে পারে। আমি নাম বলবো বিকজ সোশ্যাল মিডিয়া দেখেন এগুলো আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল এবং তুমি সেখান থেকে দূরে, বাট বিং আ পার্ট অফ ইন্ডাস্ট্রি আমি সেই জন্য জানতে চাচ্ছি। হ্যাঁ, বর্ষা চৌধুরীর কথা বলতেছিলাম তুমি, আমি বলতেছিলাম, দুইটা বলো। ওর কথা আমি কিছু বলি নাই, আপুকে তো আমি, আপুর সাথে তো আমার পার্সোনালি পরিচয় ছিল, ব্র্যান্ড প্রমোটার, ও তো ব্র্যান্ড প্রমোটার ছিল, বা শি ইজ নাইস, সুইট, পার্সোনালি খুবই সুইট। ওর যে কি হয়েছে আমি না জানি না, মাঝে মধ্যে আমার একটু অবাকই লাগে, কারণ ওকে আমি যেরকম চিনতাম, হঠাৎ করে যে কি হইলো এক বছর, আমার মনে হয় ওকে কেউ জাদু করছে। হঠাৎ করে জাদু করে ওর মাথা টাথা সব নষ্ট করে দিছে মানুষ। হ্যাঁ, আমার কেন জানি এটা ধারণা, হ্যাঁ, মিথ্যা করে মিথ্যা বলে বা এরকম, মানে হ্যাঁ সেটাই তো হচ্ছে, দেখতে পাচ্ছি আমি। মানে যতই বলুক যে ভিকটিম, একটা মানুষ কতজনের কাছে ভিকটিম হতে পারে? সেটাই, সবাই খারাপ একজন ভালো, এক্স্যাক্টলি। মানে যদি এমন দেখতাম যে একটা টিম তাকে, মনে কর ব্র্যান্ড প্রমোটাররা মিলে তাকে, এটা আমি বিশ্বাস করতাম, কিন্তু তারা যাদের নিয়ে কথা হচ্ছে তারা এক একজন এক এক জায়গায় সেখান থেকে আসতেছে, কত কিছু। আর সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু রিউমার্সও ছড়ায়, সত্য, কিন্তু কিছু জিনিস তো সত্যি। তো সেক্ষেত্রে থেকে আমার মনে হয় যে মেয়েটাকে কেউ জাদু টাদু করছে, তো ব্রেন টেন এখন তার কাছে নাই, এখন যে কি করতেছে, কোথায় কি করতেছে, কি যে বলতেছে কিছু বুঝতে পারতেছে না। এবার একটা টাইমে হয়তো বা বুঝতে পারবে, হ্যাঁ, তার কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি অলরেডি হয়ে গেছে। খুবই রেসপেক্টেড পারসন ছিল, বাট এখন আসলে ও যত সত্য কথা বলুক কেউ বিশ্বাস করবে না, আমি নিজেই বিশ্বাস করতে পারি না। যতই কান্না করুক আমার কাছে সেম কথাই, খালি কানে সেম কথাই বলতে থাকে, সেম জিনিসগুলো এখন আর বিশ্বাসযোগ্য নাই। ওকে, ভারিস্টনির মাঝখানে অনেক বেশি কন্ট্রোভার্সি ছিল, ওই কন্ট্রোভার্সি নিয়ে আমি তেমন কিছু বলতেও চাই না। তনি আপু ভাল লাগে আমার কাছে, বারিশা আপুর প্রফেশনালিজম ভাল লাগে, খুব ভালো, সবার থেকে বেশি কাজ করতেছে, এটা তো আসলে অস্বীকার করার কিছু নাই, কাজ করতেছে বলি সবার চিনতেছে। কেন হয় আসলে সেটা জানতে চাচ্ছি। কোনটা মারামারিটা কেন হয়েছে? মারামারি কেন হয়েছে এটা ওরা জানে, আমি তো জানি না। হঠাৎ করে একদিন রাত্রেবেলা দেখলাম, এটা কি কারণে হয়েছে আমি জানি না, আমার মনে হয় ভুল বুঝাবুঝি থেকে হয়েছে, যে একজন বোধহয় কোনো একটা কথা বললো, কেউ ভাবলো যেটা আমাকে নিয়ে বলছে, হ্যাঁ আমার সাথে একটু ম্যাচ করে গেছে, তো সেখান থেকে আমি আবার আরেকটু ডিরেক্ট হয়ে বললাম, সেটা আবার তার গায়ে লেগে গেল। কন্ট্রোভার্সি হলে ভাইরাল হয় বা ভিউজ হয়, দিস ইজ দ্য রিজন, এরকম কোনো ব্যাপার কি আছে যে না? শুনেন, কন্ট্রোভার্সি হলে ভাইরাল হয় এটা সত্যি, কিন্তু আমার মনে হয় ওরা এই সব ক্ষেত্রে
কন্ট্রোভার্সিটা শুরুর সময় তাদের মাথায় এটা থাকে না, কিন্তু যখন কন্ট্রোভার্সিটা কন্টিনিউ করে তখন তাদের মাথায় আসে থাকে যে হ্যাঁ একটু কন্টিনিউ করি, এটা হইতে পারে। কিন্তু শুরুতে আমার মনে হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য তোমার সাথে চলো একটু প্ল্যান করে ঝগড়া করি, এরকম হয় না। তুমি এখান থেকে কিভাবে দূরে থাকো এই নো কন্ট্রোভার্সি? প্রথম কথা, আমার এখানে সবচেয়ে মেইন ফ্যাক্টরি হচ্ছে যে আমার সাথে যত জায়গা যে আপনি তো বললেন নীলার জন্য জনপ্রিয়তা, হ্যাঁ, সো আমার জন্য নীলার জনপ্রিয়তা কমে যাইতেই পারে। সো সেক্ষেত্রে আমার ব্যবহার আমার একটু বুঝে শুনেই করতে হয়। আর কন্ট্রোভার্সি তো দেখা যায় কি নিয়ে হবে, আমার হচ্ছে সোশ্যাল নিয়ে হবে যে ফেম নিয়ে টানাটানি, এটার জন্য কিন্তু অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেমের জন্য। আমার ওই ফেমের প্রয়োজন নেই, আমি কাজ করতেছি, টাকা পাচ্ছি, চলতেছে, আমি আমার শপিং করতে পারতেছি ঠিকঠাক। তো আমার ওই ফেমের প্রয়োজন নাই যে একটা নেগেটিভ মানুষ আমাকে দেখলে একটু গালি দিবে, আমার হচ্ছে কি ভিউ হবে, এই ফেমের আমার কোনো প্রয়োজন নেই। আমার হচ্ছে পজিটিভ থেকে যতটুকু ফেম ওকে ওটা আমার চলবে, এই একটা জিনিস মেন্টালিটিতে যেহেতু আমার আছে যে আমার ওরা কিন্তু ডিরেক্টলি বলে যে নেগেটিভিটিতে ভিউ বেশি হয় তাই আমি নেগেটিভিটি করবো, এটা কিন্তু ডিরেক্টলি অনেকে বলছে। সো এটা ওদের আবার মাইন্ড সেট আপ সেরকম, এই জন্য ওরা সমালোচনায় থাকে, এই জন্য হচ্ছে আমি থাকি না। আরেকটা সমালোচনা গেল সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে। আচ্ছা, সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার আমরা যাই নাই, গতবার আমার মনে হয় এখানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে একজনের জন্য আসলে জিনিসটা বেশি। সেটাকে নাম বলতে পারবো? নামটা আমি আসলে জানি না, আমি দেখছি। আমি বলে দিব না, থাক, নাম না বলাই ভালো, যেহেতু সেক্টর এরিয়ার মধ্যে। সো আমার মনে হয় ওনার কিছু অযৌক্তিক স্টেটমেন্ট, অযৌক্তিক কথাবার্তা বা বলতে পারি যে আমার না আসলে আমি নাম জানি না, বিশ্বাস করেন, আমি ছবি ভিডিও দেখছি। সো ওনার কিছু ইয়ের জন্য দেখা গেছে যে যাদের ইন্টেনশন ছিল না নর্মাল পার্সন, এরাও ফেসে গেছে। এখন ওনাকে আমি জীবনে কোনো নাটক করতে দেখি নাই, উনি কি আসলে নাটক করে না মডেলিং করে আমি জানি না। ওনার এক্স হাজবেন্ড যে নাটক করতে এটা আমি জানি, হ্যাঁ, কিন্তু ওনাকে আমি নাটক করতে কখনো দেখিনি। সো সেলিব্রিটি ক্রিকেট লিগে ওনার জন্য যাদের নাম আসতেছে এরা কিন্তু নাটক করে রেগুলার, এদেরকে আমি নাটকে দেখি, এদেরকে তাহলে কি বলবো, একজনের জন্য সবারটা। সেলিব্রিটি কয়জন ছিল? সেলিব্রিটি কারা? অনেকেই ছিল এবার, গতবার চেয়ে বেশি ছিল। এবার তো মনে করেন যার কথা তুমি বলছো সে সেলিব্রিটি, যার কথা বলছো তুমি সেটা আমি জানি না। আসলে কি সেলিব্রিটি তো অনেক ক্যাটাগরি আছে, ওখানে তো শুধুমাত্র আপনার লাইক নায়িকা নায়ক না, ওখানে কিন্তু আপনার ডিরেক্টর, প্রোডিউসার এরাও মনে হয় ছিল। আমি এইবারের ইয়েটা জানি না, সবাই ছিল, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার্স না, মডেলরা ছিল ম্যাক্সিমাম। হ্যাঁ, তো মডেলরাও কিন্তু সেলিব্রিটি, বাট ওদের তেমন মানে কিছু কয়েকজন হয়তো অনেকে চিনে না, কেউ সেলিব্রেট করে না আর কি, করে না করে দু একজন হয়তো বা কেউ চিনে না। বাট আমি এবার দেখছি অনেকেই ছিল মোটামুটি ইয়ে করে, আমাদেরও থাকার কথা ছিল, বাট নীলার শিডিউল মিলে নাই। ভালো হয়েছে এটা বলতে, এটা বলে ওর কথার জন্য কন্ট্রোভার্সি হয়েছে। হ্যাঁ, আমার মনে ওর কথার জন্য বাকি সবাই ফেসে গেছে। ওকে, বাট ইট ওয়াজ ওকে না, ইট ওয়াজ নট ওকে। কেন এটা বলবে, কি আশ্চর্য। এখন কে কি পড়লো এটা তার বিষয়, কিন্তু তুমি তো এমন ভাবে হাইলাইট করতেছো, মানে কি তুমি কি জিনিসটাকে তো নোংরাই বানায় দিলা, তাই না? তুমি যখন জিনিসটা এমনিতেই মানুষ এটা পছন্দ করে না, তার উপর তুমি যখন আরো বলতেছো হ্যাঁ আমি এটা করছি, তাহলে তো এটা মানুষ পছন্দ করার কোনো কারণ, এটা তো বাজেই হইলো, তাই না? জিনিসটা একটা সেলিব্রিটি বাংলাদেশের, মানে বাংলাদেশ কেন, যে কোনো কান্ট্রিতে নায়ক নায়িকা সেলিব্রিটি মানুষের কাছে ড্রিমের বিষয় থাকে, একটা মনে করেন একটা ক্লিন একটা জায়গা থাকে। কিন্তু সেই জায়গায় গিয়ে তুমি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে কি বলে বসলা, আর সব ক্লিনলিনেস একদম। এখানে কিন্তু অনেক ক্লিন নায়িকারাও আছে যাদের নামে কিন্তু অনেক ক্লিন নায়িকারা আছে। তো তুমি কে এসে যে তুমি এমন একটা কথা বলে ফেললা যে হচ্ছে লাইক ইয়ে হয়ে গেল। অন্তত তুমি তো যেই হও না কেন এই কথা তো বলে তো মানুষকে, অন্যদেরকে তো অন্য জায়গায় গিয়ে বলো, তুমি এই প্ল্যাটফর্মে এসে সাংবাদিকদের সাথে কেন এই কথাগুলো বলবা? ওখানে একজন স্ট্যাটাস লিখছে, আমাদের এনটিভির এক কলিগ, এক্স এনটিভি, এখন দেশ টিভিতে আছে, লিখছে সেলিব্রিটি ক্রিকেট লিগে কয়টা দল খেলেছে এবং তারকারা কোন কোন দলে ছিল সেটা অনেকে জানেন না, আমিও জানি না, শুধু দেখলাম অমুক দল চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই লিগে সবচেয়ে লাভবান হয়েছে জেলে থাকা অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী কথিত মডেল মারিয়া মিম। মিমের বেশিরভাগ ভিডিও দেখে মনে হইল পুরো খেলাতে তিনি একাই দৌড়াইছেন ও পরিশ্রম করেছেন। অবশ্য এই সেলিব্রিটি লিগে মিমের ব্র্যান্ডিং হয়েছেও দারুণ। এবার তার দুবাই ট্রিপের আরও ভালো ভালো রিলস ও ছবি দেখার অপেক্ষায় রইলাম।